জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। অন্ডকোষ ছিঁড়ে গেছে, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। পালিয়েও শেষ রক্ষা হলো না জাহাঙ্গীর কবির নানকের। এবং সবশেষে দেখবেন সেভেন সিস্টার্স রক্ষার্থে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে ভারত, জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাড়িতে নানকের উপস্থিতির সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করেন শিক্ষার্থীরা। বাসার ভেতরে প্রবেশের পর ভেতরে থাকা আলমারি, ট্রাঙ্ক সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু জাহাঙ্গীর কবির নানককে পাওয়া যায়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতার মতো আত্মগোপনে চলে যায় নানক। তারপর থেকেই তার কোনো খোঁজ নেই। তবে নানকের বাসায় তল্লাশি শেষে শিক্ষার্থীরা জানায়, নানকের বাসা থেকে আমরা অনেক বাড়ির দলিল পেয়েছি যেগুলো অন্যের নামে। চাকরি ক্ষেত্রে তিনি এবং আওয়ামী লীগের লোকজন যে সুপারিশ করতেন সেই প্রমাণ আমরা তার বাড়ি থেকে পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা পয়সা কোথা থেকে আসতো, কোথায় যেত এবং কার কাছে কত টাকা যেত সেই লিস্ট ভেতরে পাওয়া গেছে। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার একদিন আগেও যেই মানুষটা বলেছিলেন কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের নয়, সেই নানককেই এখন খুঁজছে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একদিকে নানকের খোঁজে তল্লাশি চলছে, অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় নানকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই যখন অবস্থা, তখন পিলখানা হত্যাকাণ্ডে কারা অভ্যন্তরে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের সাবেক উপসহকারী পরিচালক আব্দুল রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 13 জনের বিরুদ্ধে মামলা হয়, তাদের মধ্যে জাহাঙ্গীর কবির নানকের নামও রয়েছে। মামলা সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনা সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে তাদের বিদেশি এজেন্টদের মাধ্যমে 2009 সালে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রাইফেলসের মেধাবী অফিসারদের হত্যা করে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের 27 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের রাজসাক্ষী হওয়ার জন্য ভুক্তভোগীকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছিল, তবে তিনি অন্যায় ও মিথ্যা রাজসাক্ষী দিতে চাননি। তাই বাদীর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমকে 2010 সালের 29শে জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষ ছিঁড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেখানে চৌধুরী মানিকের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। ভোরের কাগজের হাতে আসা এক পত্রে দেখা যাচ্ছে, সিলেট কেন্দ্রীয় কারাগারে হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী স্বাক্ষর করে লিখেছেন রোগী আনফিট। সেখানে কারাগারের সিনিয়র জেল সুপারের স্বাক্ষর রয়েছে। সেই পত্রে আরও লেখা আছে, আব্দুল হোসেন মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী মানিক, বয়স 74, পিতা হাজি আব্দুল হাকিম চৌধুরী, রোগের নাম অন্ডকোষে আঘাত। তাকে জরুরি ভিত্তিতে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সতর্কতার সাথে প্রেরণের জন্য কারা কর্তৃপক্ষকে সুপারিশ করা হলো। এ ব্যাপারে সিলেটের ডিআইজি শগীর মিয়া বলেন, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়েছে, একটি অন্ডকোষ ফেটে গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার জলিল কায়সার খোকন বলেন, মারধরের কারণে সাবেক বিচারপতি মানিকের অন্ডকোষ ছিঁড়ে গেছে। পরে তা অপারেশন করা হয়। একই সঙ্গে তার শরীরে অনেক জখম ও কাটাছেঁড়া আছে, সঙ্গে উচ্চ রক্তচাপ রয়েছে। তিনি আরও বলেন, সেনাবাহিনী, পুলিশ সাবেক বিচারপতির নিরাপত্তার দায়িত্ব পালন করছে। হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয় পুলিশি পাহারায়। পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরেই কিলঘুষি মারার ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতা, ডিম ও পানির বোতল। আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে, এতে গুরুতর আহত হন তিনি। আদালতে তোলার সময় ধারণ করা কিছু ভিডিওতে মানিকের সাদা প্যান্টে তাজা রক্তের দাগ দেখা গেছে। সেভেন সিস্টার্স হাতছাড়া হতে পারে ভারতের আলোচিত 7 রাজ্য নিয়ে এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS। তারা জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। লন্ডন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই নয়, ঘটতে পারে জঙ্গিবাদী অতৎপরতা।
নিরাপত্তাও। সেজন্য ভারতকে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থাটি মূলত বৈশ্বিক নিরাপত্তা, রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে। বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে তাকে আশ্রয় দেওয়ায় নতুন দায়িত্ব নেয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারতকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও জানিয়েছে এ সংস্থাটি। এদিকে আগে থেকে পাকিস্তান ও চীন সীমান্তে সহিংসতা নিয়ে স্বস্তিতে নেই ভারত। এমনকি প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথেই বর্তমানে সুসম্পর্ক নেই ভারতের। এমন পরিস্থিতিতে বাংলাদেশ লাগোয়া সীমান্তেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে তা মোকাবেলা করা সহজ হবে না দক্ষিণ এশিয়ার বিরাট আকার এই দেশটির। গত ৫ আগস্ট ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এরপর থেকেই অস্বস্তিকর অবস্থা পার করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি উঠলেও বলা যায় তাকে অনেকটাই আগলে রেখেছে ভারত। অন্যদিকে যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে আশ্রয় পাচ্ছে না শেখ হাসিনা। এমন অবস্থায় সমাধানের পথ খুঁজে বেড়াচ্ছে নয়াদিল্লি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব। ডক্টর ইউনূস বলেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। বাংলাদেশকে আর কোনোদিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমখুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকার আদালতে হাজির করা হয়। এ সময় তার সঙ্গে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ছিলেন। পরে লালবাগ থানার খালিদ হাসান হত্যা মামলায় তাদের আদালতের ডকে তোলা হয়। শুনানি চলাকালে পলক দেয়ালে পিঠ ঠেকিয়ে এবং চোখ বুঝে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে আসামি জয় বলতে চাইলেও উপস্থিত আইনজীবীরা তাকে থামিয়ে দেন। অতীত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে ছাতকে আওয়ামী লীগ নেতা সহ দুজন জামায়াতে ইসলামীর কাছে ক্ষমা চেয়েছেন। উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে জামায়াত শিবিরের শতাধিক নেতাকর্মীর সামনে হাত ধরে ভুল স্বীকার করে ক্ষমা চান তারা।